রহমানির রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত ফেসবুক লাইভ ক্লাসে স্বাগত। এই ক্লাসগুলো আমরা অনলাইন টিভেট ডট কম facebook.com/online টিভেটে দেখতে পাবো। উপস্থাপনায় আমি মোহাম্মদ শাহনেওয়াজ, জুনিয়র ইন্সট্রাক্টর টেক আরএসসি, নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট, নরসিংদী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। পূর্বের ক্লাসটা তোমরা দেখেছো নিশ্চয়। গত ক্লাসে এক্সাম্পল স্বরূপ কিছু ডায়াগ্রাম সহকারে আমরা বিস্তারিত আলোচনা করেছি। সেই গত ক্লাসটা তোমরা যদি দেখে থাকো তাহলে আজকের ক্লাসটা ভালোভাবে বুঝতে পারবে ইনশাআল্লাহ। আজকের ক্লাস থেকে আমরা যে বিষয়গুলো শিখব সেই বিষয়গুলো আমরা একটু দেখে নিচ্ছি। ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলের পিএইচ এবং টিএস ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। পিএইচ চার্ট হতে মান নির্ণয় করতে হবে, অর্থাৎ এই পিএইচ চার্ট থেকে আমরা মান নির্ণয় করতে পারবো। সিম্পল ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলের কোপ নির্ণয় করতে পারবো, কম্প্রেসরের ক্ষমতা নির্ণয় করতে পারবো। আজকের ক্লাস থেকে আমরা এই বিষয়গুলো শিখব ইনশাআল্লাহ। গত ক্লাসে আমরা যেখান থেকে শেষ করেছিলাম আজকে তারপর থেকে শুরু করছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল দেখা যাচ্ছে। ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলে আমরা জানি প্রধান চারটি অংশ থাকে। তোমরা বাঁ পাশের চিত্রে দেখো কম্প্রেসর, কন্ডেন্সার, এক্সপানশন ডিভাইস, ইভ্যাপোরেটর দেখা যাচ্ছে। তো এই চারটে ডিভাইস নিয়েই ভ্যাপার কম্প্রেশন সাইকেল এর মেকানিক্যাল ডায়াগ্রামটা অঙ্কন করা হয়েছে। এখানে দেখো 1 থেকে 2-এ আমরা দেখতে পাচ্ছি কম্প্রেসর। 1 থেকে 2 কার কাজ? কম্প্রেসরের কাজ। তো কম্প্রেসরে যখন আমরা কাজ দিব, কাজ ইনপুট করব, তখনই পুরোটা সাইকেল রান করবে, আদারওয়াইজ এটা অফ থাকবে। তো কম্প্রেসরকে এই জন্য হৃৎপিণ্ড বলা হয়। কম্প্রেসর যখন রান করবে তখন পুরোটা সাইকেল চালু হয়ে যাবে। তাহলে আমরা কাজ দিব, কম্প্রেসরে আউটপুট পাবো ইভ্যাপোরেটর থেকে। ইভ্যাপোরেটর কি করে? ইভ্যাপোরেটর খাদ্যদ্রব্য তার আশেপাশের এরিয়া থেকে তাপ শোষণ করে নিয়ে কন্ডেন্সারের মাধ্যমে বাইরে প্রেরণ করে। তাহলে আমরা কাজটা পাই কোথায়? ইভ্যাপোরেটরে। আর আমরা কাজটা দেই কোথায়? কম্প্রেসরে। তাহলে আমাদের টিএস ডায়াগ্রামে 1 থেকে 2-এ কী ঘটে এটা আমরা দেখে নিই। 1 থেকে 2-এ টিএস ডায়াগ্রামে আমরা যদি স্ট্রেট লাইন ড্র করি তাহলে এখানে দেখা যাচ্ছে 1-এ যে এন্ট্রপি পাওয়া যায়, 2-এ একই এন্ট্রপি পাওয়া যায়, অর্থাৎ S1 = S2। আবার 1-এ যে টেম্পারেচারটা পাওয়া যায় T1, 2-এ দেখো 2-এ টেম্পারেচারটা অনেক বৃদ্ধি পেয়েছে, তাই না? উপরের দিকে চলে গেছে। তাহলে 2-এ টেম্পারেচারটা বৃদ্ধি পেয়েছে। তোমরা স্ট্রেট লাইন ড্র করবা। আমার লাইনটা একটু বাঁকা হচ্ছে, যা আমি মাউসে করতেছি। তো তোমরা অবশ্যই স্কেল ইউজ করবা, স্কেল ইউজ করে মানগুলি বের করবা, তাহলে এক্স্যাক্ট মানগুলি পাবা। আদারওয়াইজ মানগুলি একটু সমস্যা হবে, এক্স্যাক্ট মানগুলি আসবে না। তারপরে দেখো আমরা পিএইচ ডায়াগ্রামে কি 1 থেকে 2-এ কি ঘটছে। 1 এখানে দেখো, 2 উপরের দিকে। পিএইচ ডায়াগ্রামের আমরা 1 নম্বরে স্ট্রেট লাইন ড্র করি, 2 নম্বরে স্ট্রেট লাইন ড্র করি। তাহলে দেখা যাচ্ছে 1 নম্বরে H1 থেকে 2 নম্বরের H2 ডান পাশে সরে আসছে। তাহলে ডান পাশে সরে আসলে কি হয়? এনথালপি বৃদ্ধি পায়। তারপরে 2 থেকে 3-এ কি ঘটছে? 1 থেকে 2-এ প্রেশারে কি ঘটনা ঘটছে এটা আমরা দেখে নিই। প্রেশারে দেখা যাচ্ছে এখানে 1 থেকে 2-এ P1-এ যে প্রেশারটা ছিল P2-তে তার চেয়ে প্রেশার বৃদ্ধি পেয়েছে।
ঠিক আছে, তাহলে আমাদের কম্প্রেসরের ভিতরে কি ঘটে বা কি কাজ হয় সেটা আমরা একটু দেখি। যে 1 থেকে 2-এ এন্ট্রপি স্থির থাকে, টেম্পারেচার বৃদ্ধি পায়, এনথালপি বৃদ্ধি পায়, প্রেসার বৃদ্ধি পায়। তাহলে কম্প্রেসরের কাজটা কি? কম্প্রেসরের কাজটা হচ্ছে ডাব্লিউডি। আমরা নিচে দেখতে পাচ্ছি ডাব্লিউডি ইজ ইকাল টু H2 মাইনাস H1। তাহলে কম্প্রেসর ওয়ার্ক ডানকে ডাব্লিউডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে H2 এবং H1 এই দুইটার ডিফারেন্সটা হচ্ছে কি কম্প্রেসরের কাজ। ডাব্লিউডি ইজ ইকাল টু H2 মাইনাস H1। ঠিক আছে, এরপরে আমরা দেখছি কনডেন্সার। এরপরে আসতেছে কনডেন্সার। কনডেন্সার হচ্ছে 2 থেকে 3। 2 থেকে 3-এ কনডেনসেশন হয়, অর্থাৎ বাষ্প থেকে তরলে পরিণত হয়। তাহলে 2 থেকে 3-এ কি ঘটে আমরা একটু দেখে আসি। পিএইচ ডায়াগ্রামে দেখি, এখানে 2 থেকে 3-এ দেখো প্রেশারটা স্থির আছে, অর্থাৎ 2-এ যে প্রেশার আছে 3-এ একই প্রেশার আছে। 2 থেকে 3-এ কি প্রেশার বৃদ্ধি পায় নাই বা কমে নাই, ঠিক আছে, একই আছে। তাহলে স্থির চাপে এই 2 থেকে 3-এ। তারপর এনথালপির বেলায় কি ঘটছে আমরা দেখি। এনথালপির বেলায় দেখতেছি 2 থেকে 3-এ, 2-এ ডান পাশে ছিল, 3-এ বাম পাশে চলে আসছে, অর্থাৎ এনথালপি কি হয়েছে হ্রাস পেয়েছে। এনথালপি হ্রাস পেয়েছে। এখানে 2 আর 3 একই, H3 এবং H4 একই মান দেখাচ্ছে। দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ H3 ইজ ইকুয়াল টু কি H4, একই মান। তাহলে এখানে টিএস ডায়াগ্রামে কি ঘটছে। টিএস 2 থেকে 3-এ আমরা একটু দেখি। 2-এ টেম্পারেচার একটু বেশি আছে, 3-এ টেম্পারেচার হ্রাস পেয়েছে। 2 থেকে 3-এ এন্ট্রপি কি হয়েছে আমরা দেখি। 2 থেকে 3-এ এন্ট্রপি হ্রাস পেয়েছে, ঠিক আছে। তাহলে 2 থেকে 3-এ কি ঘটে। 2 থেকে 3-এ আমরা বলতে পারি স্থির চাপে এনথালপি হ্রাস পায়, টেম্পারেচার হ্রাস পায় এবং এন্ট্রপি হ্রাস পায়। 3 থেকে 4 রে কি ঘটে এরপর আমরা দেখি। এরপর আসতেছে 3 থেকে 4। 3 থেকে 4 আমরা এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 3 থেকে 4 একটা এক্সপানশন ডিভাইস আছে। এই এক্সপানশন ডিভাইসের মাধ্যমে কি করা হয়, চাপ কমানো হয়। এর ফলে কি ঘটে আমরা পিএস এবং পিএইচ এবং টিএস ডায়াগ্রামে দেখি কি ঘটে। তাহলে 3 থেকে 4 কোনটা, এক্সপানশন ডিভাইস। এক্সপানশন ডিভাইসে এখানে দেখো এনথালপি স্থির আছে। এনথালপি 3-এর যেটা আছে H3 ইজ ইকুয়াল টু H4। তাহলে এনথালপি কি স্থির আছে। প্রেশারটা আমরা দেখিনি, প্রেশারটা কি হয়েছে এখানে, প্রেশারটা হ্রাস পেয়েছে। পিতে যে প্রেশার আছে P3-তে, তার চেয়ে P4-এ কি হয়েছে প্রেশার কমে আসছে। তাহলে এখানে প্রেশার কি হয়েছে, হ্রাস পেয়েছে। প্রেশার হ্রাস কেন আমরা করি এক্সপানশন ডিভাইসের মাধ্যমে, এই জন্য করি যাতে তার বয়লিং পয়েন্টটা অর্থাৎ বয়লিং টেম্পারেচারটা কমে আসে। বয়লিং টেম্পারেচারটা যদি কমে আসে তাহলে অতি নিম্ন তাপেও সে কী করতে পারবে, সেই রেফ্রিজারেন্টটা বাষ্পীভূত হতে পারবে এবং তার সারাউন্ডিং স্পেস থেকে সে কী করতে পারবে, তাপ শোষণ করে নিতে পারবে, ঠিক আছে। তো এখন টিএস ডায়াগ্রামে আমরা দেখি 2 থেকে 3-এ 3 থেকে 4-এ কী ঘটছে। 3 থেকে 3 নম্বর আমরা লাইন ড্র করলাম, 4 নম্বর লাইন ড্র করলাম। এখানে এন্ট্রপি সামান্য পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আর 3 থেকে 4-এ টেম্পারেচার হ্রাস পেয়েছে, ঠিক আছে। তাহলে এটা কার কাজ, এটা এক্সপানশন ডিভাইসের কাজ। এরপর আমরা দেখি 4 থেকে 1-এ কী ঘটছে। 4 থেকে 1-এ কার কাজ, এটা ইভ্যাপোরেটরের কাজ, ঠিক আছে। তাহলে ইভ্যাপোরেটর কী কাজ করে, ইভ্যাপোরেটর থেকে আমরা মূলত আউটপুটটা পাই। হ্যাঁ, তাহলে 4 থেকে 1-এ এখানে আমরা দেখো 4 থেকে 1-এ প্রেশারটা কি আছে, কনস্ট্যান্ট আছে, অর্থাৎ স্থির আছে। তারপরে 4 থেকে 1-এ এনথালপি কি হয়েছে, এনথালপি বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। 4 থেকে 1-এ এনথালপি ডান দিকে সরে আসছে, মানে কি বৃদ্ধি পেয়েছে। তারপরে 4 থেকে 1-এ টিএস ডায়াগ্রামে কি ঘটেছে আমরা দেখি। 4 থেকে 1-এ টিএস ডায়াগ্রামে টেম্পারেচার স্থির আছে কিন্তু এন্ট্রপি কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। এন্ট্রপি আগে এই পাশে ছিল, তারপর ডান দিকে সরে আসছে, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে।
তাহলে ইভ্যাপোরেটরের এই ওয়ার্কটাকে আমরা বলি রেফ্রিজারেটিং ইফেক্ট। ইভ্যাপোরেটরের কাজটাকে কি বলি আমরা? রেফ্রিজারেটিং ইফেক্ট। তো রেফ্রিজারেটিং ইফেক্ট এই দুইটার ডিফারেন্স, কোন দুইটা ডিফারেন্স? H4 এবং H1 এর মধ্যে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে কি রেফ্রিজারেটিং ইফেক্ট। তো রেফ্রিজারেটিং ইফেক্ট কি হবে? এই যেটা বড়, এখানে বড় কোনটা হবে? H1। তাহলে H1 মাইনাস H4 ইজ ইকুয়াল টু রেফ্রিজারেটিং ইফেক্ট। ঠিক আছে, এরপর আমরা দেখে নিচ্ছি এখানে আরেকটা পিএইচ ডায়াগ্রাম দেখানো হয়েছে। এই পিএইচ ডায়াগ্রামে দেখো তোমরা কি ঘটতেছে। আমাদের এখানে এই জোনটা আমরা জানি 3' থেকে 3 পর্যন্ত এটা কি সাবকুলিং হয়েছে। আবার এখানে 1' থেকে 1 পর্যন্ত কি ঘটেছে? সুপার হিটিং হয়েছে। ঠিক আছে, তো আমরা সাবকুলিং এবং সুপার হিটিং কী জন্য করব? আমাদের কি প্রয়োজন এটা? আমরা যদি 2 থেকে 3' পর্যন্ত আসি তাহলে দেখো এখান পর্যন্ত আসি H3', আর আমরা যদি 2 থেকে 3 পর্যন্ত আসি তাহলে H3 পর্যন্ত আসে। এখন দেখো আমাদের কপ ইজ ইকুয়াল টু কি জানি? কপ ইজ ইকুয়াল টু জানি রেফ্রিজারেটিং ইফেক্ট বাই কম্প্রেসর ওয়ার্ক ডান। ঠিক আছে, কপ ইজ ইকুয়াল টু জানি রেফ্রিজারেটিং ইফেক্ট বাই কম্প্রেসর ওয়ার্ক ডান। কপটা কি আমাদের? কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স, অর্থাৎ দক্ষতা। দক্ষতা আমরা স্বভাবতই জানি যে আউটপুট বাই ইনপুট। এখানে আউটপুট কোনটা? আমরা রেফ্রিজারেটিং ইফেক্ট যেটা ইভ্যাপোরেটর থেকে আমরা পাই সেটা হচ্ছে কি আউটপুট, আর যেটা আমরা কম্প্রেসরে দেই সেটা হচ্ছে কি ইনপুট। তাহলে রেফ্রিজারেটিং ইফেক্ট বাই কম্প্রেসর ওয়ার্ক ডান, এটা ইজ ইকুয়াল টু কি কপ, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স, অর্থাৎ দক্ষতা। তাহলে আমরা এখানে দেখি, যদি এক্সাম্পল স্বরূপ আমরা একটু দেখি, যদি রেফ্রিজারেটিং ইফেক্ট 4 হয় আর কম্প্রেসর ওয়ার্ক ডান যদি 2 হয় তাহলে কপ কত হবে? 4 দিয়ে 2 দিয়ে 4কে ভাগ করলে 2 হবে। কপ কত আসবে? 2 আসবে। আবার যদি আমরা রেফ্রিজারেটিং ইফেক্টকে যদি আমরা 6 লিখি, অর্থাৎ রেফ্রিজারেটিং ইফেক্ট যদি আমরা বৃদ্ধি করি আর যদি কম্প্রেসর ওয়ার্ক ডান সেম রাখি তাহলে দেখা যাচ্ছে কি হচ্ছে? 2 দিয়ে 6কে ভাগ করলে 3 আসে। তাহলে কি হচ্ছে? কপটা বৃদ্ধি পাচ্ছে। তো এই কপটা বৃদ্ধি করানোটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, কারণ সকল ইঞ্জিনিয়াররা এবং ডিজাইনাররা কিভাবে কপ বৃদ্ধি করা যায় এই নিয়ে কাজ করতে থাকে। ঠিক আছে, এবং কপ বৃদ্ধি করাটাই ওই মেশিনের পারফরমেন্সটা বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি রেফ্রিজারেটিং ইফেক্টটা বৃদ্ধি করতে পারি তাহলে কি হবে? আমাদের কপ বৃদ্ধি পাবে। তাহলে এখানে দেখো আমাদের রেফ্রিজারেটিং ইফেক্টটা আমরা জানি, একটু আগে আমরা জেনেছি যে 1 থেকে 4 পর্যন্ত যেই H1 এবং H4 এর যে ডিফারেন্সটা সেটা হচ্ছে কি রেফ্রিজারেটিং ইফেক্ট। তাহলে এখন আমরা যদি এখান থেকে এই পর্যন্ত আসি, H3' পর্যন্ত আসি, তাহলে যে ডিফারেন্সটা হবে তার চেয়ে আমরা যদি এই পাশ পর্যন্ত আসি 3 পর্যন্ত আসি তাহলে তার ডিফারেন্সটা বেশি না? ডিফারেন্সটা বেশি মানে হচ্ছে কি রেফ্রিজারেটিং ইফেক্টটা বেশি। তাহলে রেফ্রিজারেটিং ইফেক্ট বেশি হলে কি হবে? আমাদের কপ বৃদ্ধি পাবে। তাহলে এখান থেকে এতটুকু আমরা কি করেছি? সাবকুলিং করেছি। তাহলে সাবকুলিংয়ের ফলে কি হয়েছে? আমাদের কপ বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, সাবকুলিংয়ের ফলে কি ঘটেছে? এখানে 3' থেকে 3 পর্যন্ত রেফ্রিজারেটিং ইফেক্টটা বৃদ্ধি পেয়েছে, এই অঞ্চলে রেফ্রিজারেটিং ইফেক্টটা বৃদ্ধি পেয়েছে। আবার দেখো আমাদের যদি সুপার হিটিং না করতাম তাহলে আমাদের এই 1' পর্যন্ত আসতো, রেখাটা স্ট্রেট লাইন ড্র করলে 1' পর্যন্ত আসতো। আসলে কি হতো? তাহলে এখান থেকে একটু ডিফারেন্সটা কমে আসতো, তাই না? এই সুপার হিটিংয়ের কারণে আমাদের কি ঘটছে? এখানে আবারও আরই বৃদ্ধি পেয়েছে। তাহলে এই আরই বৃদ্ধি করাটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তাহলে আমরা বুঝতে পারলাম সুপার হিটিং এবং সাবকুলিং করলে কি হয়? সুপার হিটিং এবং সাবকুলিং করলে
কি ঘটে? সুপারহিটিং এবং সাবকুলিং করলে আমরা বুঝতে পারছি যে কপ বৃদ্ধি পায়। তাহলে কপ বৃদ্ধি করাটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। বুঝে গেছে? আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। তো আমরা 1.3-এ ডিসক্রাইব দ্য ডিফারেন্ট লাইন অ্যান্ড জোন অফ পিএইচ এবং টিএস ডায়াগ্রাম। পিএস এবং টিএস ডায়াগ্রাম এটা বর্ণনা লাইন এবং জোন আমরা পূর্বের ক্লাসে বর্ণনা করেছি। তারপর এখানে একটু দেখে নিচ্ছি। এখানে আমরা এই অঞ্চলটাকে বলা হচ্ছে সাবকুলড জোন, এই অঞ্চলটাকে বলা হচ্ছে মিক্সড জোন, এই অঞ্চলটাকে বলা হচ্ছে সুপারহিটেড জোন। ঠিক আছে? তাহলে তিনটা জোন, সুপারহিটেড জোন, মিক্সড জোন আর সাবকুলড জোন বা অবশীতল অঞ্চল। ঠিক আছে? তাহলে আমাদের কম্প্রেশন, ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলের ভিতরে যে কাজটা ঘটে সেটা আমরা একটু জেনে নিই। এ থেকে বি, এতে দেখো তোমরা কম্প্রেসরের ভিতরে প্রবেশ করেছে, বি থেকে কম্প্রেসর দিয়ে বের হয়েছে। তাহলে এতে কম্প্রেসরের ভিতরে প্রবেশ করেছে, বিতে কম্প্রেসর দিয়ে বের হয়েছে। তাহলে এখানে কি হচ্ছে? সংকোচন প্রক্রিয়া। এই প্রক্রিয়াটার নাম কি বলবো আমরা? সংকোচন প্রক্রিয়া। এটা আমরা স্থির এন্ট্রপিতে সংকোচন প্রক্রিয়া বলতে পারি। ঠিক আছে? এই সংকোচনের ফলে কি ঘটে? সংকোচনের ফলে চাপ এবং তাপমাত্রা দুইটাই বৃদ্ধি পায়। এবং চাপ এবং তাপমাত্রা কেন বৃদ্ধি করি আমরা? কি দরকার এটা? চাপ এবং তাপমাত্রা এই জন্য আমরা বৃদ্ধি করি যে দেখো এখানের যে এরিয়াটা, এখানে যে লেন্থটা দেখো নিচের পিএইচ ডায়াগ্রামের, এখানের তুলনায় উপরের লেন্থটা কি হয়েছে? এখানে কমে আসছে, তাই না? এই স্যাচুরেটেড কার্ভের আকারটা এখানে উপরের দিকে সংকুচিত হয়ে আসছে। তাহলে সংকুচিত হয়ে আসছে মানে কি? উপরে বেশি প্রেসারে অল্প সময়ের মধ্যেই কি হবে? কনডেনসেশন, অল্প হিট ছেড়েই সে কি হতে পারবে? তরলে পরিণত হতে পারবে। এজন্য আমাদের এইখানে এই কম্প্রেশনের মাধ্যমে প্রেসারটা বৃদ্ধি করা হয়, যাতে কনডেন্সারের এরিয়া কম লাগে এবং অল্প তাপ ছাড়লে সে কি হতে পারে? তরলে পরিণত হতে পারে। এজন্য এই প্রেসারটা বৃদ্ধি করা হয়, প্রেসার এবং টেম্পারেচার বৃদ্ধি করা হয় কম্প্রেশনের মাধ্যমে। ঠিক আছে? তাহলে বি থেকে সি এ কি ঘটে আমরা একটু দেখি। বি থেকে সি আমরা এখানে বি থেকে সি কনডেনসেশন ঘটে। কনডেন্সারের উচ্চ চাপে কি হয়? ঘনীভূত হয়, তরলে পরিণত হয়। তারপরে সি থেকে ডি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এক্সপানশন ডিভাইসে কি ঘটে? সম্প্রসারণ হয়। সম্প্রসারণের ফলে কি হয়? আমরা যদি ভ্যাপারকে, এখানে লিকুইডকে সম্প্রসারিত করি তাহলে তার প্রেশারটা কমে যায়। প্রেশারটা কমে গেলে কি হয়? তার বয়লিং টেম্পারেচারটা কমে আসে। এটা আমাদের উদ্দেশ্য। তারপর ডি থেকে এতে কি ঘটে? ডি থেকে এতে ইভ্যাপোরেশন ঘটে, তোমরা জানো। ইভ্যাপোরেশনের ফলে কি হয়? বাষ্পীভূত হয় রেফ্রিজারেন্ট, তার সারাউন্ডিং স্পেস কি হয়? ঠান্ডা হয়, কারণ সারাউন্ডিং স্পেস থেকে সে তাপ শোষণ করে নেয়। এরপর আমরা 1.5-এ চলে আসছি। দেখো পিএইচ চার্ট টু ডিটারমাইন ডিফারেন্ট ভ্যালু অফ রেফ্রিজারেন্ট অফ ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা পিএইচ চার্ট 134-এর এর পিএইচ চার্ট থেকে আমরা এর সাকশন প্রেশার এবং ডিসচার্জ প্রেশার জানার মাধ্যমে এবং টেম্পারেচার জানার পর এটার H1, H2, H3 এবং H4 এই মানগুলি নির্ণয় করব। ঠিক আছে? এটা একটু ভালো করে তোমরা খেয়াল করো। তো এখানে 134-এর রেফ্রিজারেন্ট ব্যবহার করা হচ্ছে। এখানে দেখো ডিসচার্জ প্রেশার কত বলছে? 10 বার। এখানে তাহলে তাপমাত্রা বলতেছে, ডিসচার্জ তাপমাত্রা কত বলতেছে? 40 ডিগ্রি সেলসিয়াস। আর সাকশন প্রেশার কত বলতেছে? 2 বার। সাকশন টেম্পারেচার কত বলতেছে? -10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই পিএইচ চার্টটা আমাদের কি করতে হবে? অঙ্কন করতে হবে। H1, H2, H3, H4 এগুলি বের করতে হবে। তাহলে আমরা এইগুলি একটু দেখে নিলাম যে 10 বার 40 ডিগ্রি সেলসিয়াস, 2 বার -10 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? আমরা এখন পিএইচ চার্টে আসি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা পিএইচ চার্ট দেখা যাচ্ছে। এখানে আর কত? এটা 134-এর তো আর 134-এর এখানে দেখো বাঁ পাশের যে রেখাটা সেটা হচ্ছে প্রেসারের রেখা। এখানে 2 বার দেখানো হচ্ছে, 2 বার -10 ডিগ্রি সেলসিয়াস। দেখতে পাচ্ছ স্ক্রিনে?
তারপরে বলা হয়েছিল কত 10 বার, ডিসচার্জ প্রেশার কত 10 বার, এবং এটা টেম্পারেচার +40°C। তাহলে আমরা দুইটা লাইন পেয়ে গেলাম। এই লাইনটা আমরা ড্র করি, স্ট্রেট ড্র করতে হবে। হ্যাঁ, যেহেতু একটু বাঁকা আসছে তোমরা স্কেল ধরে করবা, একটু সোজা করে নিবা। আমার এখানে মাউসে করা হচ্ছে যার জন্য একটু বাঁকা আসতেছে। এখান থেকে স্ট্রেট লাইন ড্র করে নিই। তো স্ট্রেট লাইন দুইটা পেয়ে গেলাম, একটা হচ্ছে সাকশনের লাইন আর একটা হচ্ছে ডিসচার্জের লাইন। তো যেহেতু এটা কিভাবে পেয়েছি, আমাদের বলা ছিল কি 2 বার 10 -10°C, 10 বার 40°C। এখানে টেম্পারেচারও দেওয়া আছে, বা পাশে প্রেশারও দেওয়া আছে, আর নিচে কি দেওয়া আছে, এনথালপি দেওয়া আছে। তাহলে আমরা এখানে ড্র করি। যেহেতু এটা কি কম্প্রেসরের কাজ আমরা জানি 1 থেকে 2, কম্প্রেসর এখান থেকে শুরু হয়, স্যাচুরেটেড ভ্যাপার লাইন থেকে শুরু হয়। যেহেতু এখানে সুপার হিটিংয়ের কথা বলা নেই এবং সাবকুলিংয়ের কথা বলা নেই, সেহেতু আমরা এই স্যাচুরেটেড লাইন থেকেই শুরু করব। ঠিক আছে, এখানে দেখো এই অ্যান্ট্রোপির যে লাইনটা আছে, অ্যান্ট্রোপির এই লাইন বরাবরই আমাদের এই লাইনটা ড্র করতে হবে, কারণ এটা কি স্থির অ্যান্ট্রোপি প্রক্রিয়ায় সংকুচিত হবে। ঠিক আছে, লাইনটা একটু বাঁকা হয়েছে, তোমরা সোজা করে নিও। ঠিক আছে, এখানে তাহলে এটা হলো 1, আমরা এখানে পেয়ে গেলাম 2, দুইটা পেয়ে গেলাম। ঠিক আছে, তারপর আমরা যদি বাঁ দিকে চলে আসি, যেহেতু এখানে সাবকুলিংয়ের কথা বলা নেই, তাহলে আমরা আর বামে যাব না, এই সম্পৃক্ত তরল পর্যন্ত থাকবো। এখান থেকে স্ট্রেট নিচে চলে আসবো, তাহলে আমরা এটা 3 নম্বর পজিশন এবং এটা 4 নম্বর পজিশন পেয়ে গেলাম। আবার এখান থেকে আমরা স্ট্রেট বরাবর নিচে চলে আসবো, কি জন্য, আমাদের এই এনথালপি জানার জন্য। ঠিক আছে, এখান থেকে স্ট্রেট নিচে চলে আসব এখানে। তাহলে এইটা হচ্ছে H1 আমাদের, আর এখান থেকে যদি স্ট্রেট চলে আসি, তাহলে এখানে হচ্ছে H2। ঠিক আছে, দেখা যাচ্ছে। তাহলে এখানে আমাদের H3 এবং H4 এর মান একই। ঠিক আছে, H3 এবং H4 একই মান হবে। তাহলে এখানে দেখো 450 দেওয়া আছে, 450 হচ্ছে একটু ডান দিকে আসছে মান, এটা আমরা H4 এবং H3 এটা কত পেয়েছি 460। প্রতি ঘর তোমরা হিসাব করে নিবা, এখানে প্রতি ঘর 10 করে, তাহলে 460 কি কিলো জুল পার কেজি। এখানে আমরা যদি স্ট্রেট 1 নম্বর থেকে নিচে চলে আসি, তাহলে দেখা যাচ্ছে যে এখানে 600 কিলো জুল পার কেজির চেয়ে একটু কম আছে, তাহলে আমরা 595 নিতে পারি, 595 কিলো জুল পার কেজি। তারপর এখানে 2 নম্বর লাইনটা যেটা স্ট্রেট চলে আসছে, এখানে দেওয়া আছে, দেখো 600 পরে 1 2 3 ঘর আসছে, তো 3 ঘর আসলে 630, আমরা প্রতি ঘর জানি 10 করে, তাহলে 630 কি কিলো জুল পার কেজি, কারণ কিলো জুল পার কেজি হচ্ছে কি এনথালপির একক। তাহলে আমরা এভাবে সহজেই, এটা তো আমরা 134-এর অঙ্কন করেছি, এছাড়া অ্যামোনিয়া থাকতে পারে, 600 এ থাকতে পারে, যে কোনো রেফ্রিজারেন্ট থাকতে পারে। প্রত্যেকটা রেফ্রিজারেন্টের পিএইচ চার্ট কি হবে, ভিন্ন ভিন্ন হবে, এটা মনে রাখতে হবে। প্রত্যেকটা রেফ্রিজারেন্টের পিএইচ চার্ট ভিন্ন ভিন্ন হবে, প্রত্যেকটা রেফ্রিজারেন্টের পিএইচ চার্ট একই হবে না। তো এটা আঁকা শিখতে হবে, এবং এই সাকশন প্রেশার এবং ডিসচার্জ প্রেশার দেখে, অথবা সাকশন টেম্পারেচার অথবা ডিসচার্জ টেম্পারেচার দেখে এই চার্টটা আমাদের কি করতে হবে, আঁকতে হবে। তো আমরা পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ পারবো, আমি আশা করতেছি তোমরা পারবা নিশ্চয়। এরপর আমরা অঙ্ক করব, সলভ দ্য প্রবলেম উইথ পিএইচ চার্ট টু ডিটারমাইন রেফ্রিজারেন্ট অ্যাট ভ্যারিয়াস কন্ডিশন। তো আমরা অঙ্ক করার আগে কিছু সূত্র জেনে নিই। সূত্র আমরা যেমনটা জানি, রেফ্রিজারেটিং ইফেক্ট যেটা ইভ্যাপোরেটরের কাজ, সেটা হচ্ছে H1 - H4, এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তারপরে কম্প্রেসর ওয়ার্ক ডান WD = H2 - H1। তারপরে কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স আমরা কি জানি, আউটপুট বাই ইনপুট। আউটপুটটা কি, আমরা ইভ্যাপোরেটর থেকে যেটা পাই সেটা আউটপুট, অর্থাৎ রেফ্রিজারেটিং ইফেক্ট। আর ইনপুটটা কি, ইনপুটটা হলো আমাদের কম্প্রেসরের কাজ, সেটা হলো WD ওয়ার্ক ডান বাই কম্প্রেসর। তো এটা কি, কোপ মানে দক্ষতা, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। তারপরে মাস ফ্লো রেট, আমাদের রেফ্রিজারেন্টটা প্রতি মিনিটে কত কেজি প্রবাহিত হচ্ছে এটা বের করার সূত্র। এটা দেখো কিলোওয়াট বাই রেফ্রিজারেটিং ইফেক্ট। তারপরে আছে সোয়েব ভলিউম, যদি কম্প্রেসরটি রেসিপ্রোকেটিং কম্প্রেসর হয়, অর্থাৎ সিলিন্ডার পিস্টন এগুলি থাকে, তাহলে এই সূত্র দিয়ে আমরা সোয়েব ভলিউমটা বের করতে পারবো।
সোয়েব ভলিউম বের করার সূত্র হচ্ছে তোমরা গোলাকার বস্তু, যেহেতু পিস্টন একটা সিলিন্ডার একটা গোলাকার বস্তু, হ্যাঁ, গোলাকারের কারণে এটা গোলাকার বস্তু। ক্ষেত্রফল এখানে দেওয়া আছে পাই ডি স্কোয়ার বাই 4, তারপরে তার লেন্থ দেওয়া আছে সিলিন্ডারের, তারপরে এখানে সিলিন্ডার সংখ্যা দেওয়া আছে, আর ওই কম্প্রেসরটা কয় সিলিন্ডারের, 2 সিলিন্ডারে থাকতে পারে, 3 সিলিন্ডারে থাকতে পারে, ঠিক আছে। তোমরা এর আগে পড়েছো ডাব্লু টাইপ, ভি টাইপ, হ্যাঁ, ডাব্লু টাইপ 3 সিলিন্ডারের হয়, ভি টাইপ 2 সিলিন্ডারের কম্প্রেসর হয়, রিসিপ্রোকেটিং কম্প্রেসর, হ্যাঁ। তারপরে এখানে দেখো এন দেওয়া আছে, এন মানে হচ্ছে ইফিসিয়েন্সি, দক্ষতা। তাই ওই কম্প্রেসরটা কতটুকু দক্ষতা সহকারে কাজ করবে সেটার দেওয়া থাকে যে 80%, 90%, 0.8, 0.9 এভাবে দেওয়া থাকে। তারপরে তার কি আরপিএম, হ্যাঁ, এইগুলি গুণ করলে এই সোয়েব ভলিউমের একক হচ্ছে মিটার কিউব পার মিনিট। তো মাস ফ্লো রেটের আরেকটা সূত্র আছে, সোয়েব ভলিউম বাই স্পেসিফিক ভলিউম ইজিক্যাল টু মাস ফ্লো রেট। তো এটারও একক কি কেজি পার মিনিট, ঠিক আছে। তো মাস ফ্লো রেটের একক জানলাম। আমাদের কম্প্রেসরের ক্ষমতা ইজিক্যাল টু মাস ফ্লো রেট ইন্টু কম্প্রেসর ওয়ার্ক ডান। তো কন্ডেনসেশনের যদি ঘনীভবন ক্ষমতা বের করতে বলে তাহলে সেটার সূত্র হচ্ছে মাস ফ্লো রেট ইন্টু কন্ডেন্সারের যে কাজটা, যেহেতু এখানে কম্প্রেসরের ক্ষমতা কম, মাস ফ্লো রেট ইন্টু কম্প্রেসরের কাজ, তাহলে এখানে কন্ডেন্সারের কন্ডেনসেশন ক্ষমতা মাস ফ্লো রেট ইন্টু কন্ডেন্সারের কাজ। তাহলে কন্ডেন্সার কত থেকে কত কাজ করে আমরা দেখে আসছি, কত থেকে কত বেশি কোনটা, 2, হ্যাঁ, H2 মাইনাস H3, ঠিক আছে। এটা ঘনীভবন ক্ষমতা। তাহলে ঘনীভবন ক্ষমতার সূত্র মাস ফ্লো রেট ইন্টু H2 মাইনাস H3, ঠিক আছে। এখন আমরা 134 হিমায়ক ব্যবহৃত একটি শীতকের বাষ্পীভবন তাপমাত্রা -10°C এবং ঘনীভবন তাপমাত্রা 40°C, সাকশন লাইনে 10° সুপারহিটেড হয়েছে এখানে, ঠিক আছে। তাহলে 10° সুপারহিটেড হয়েছে। রেফ্রিজারেটিং ইফেক্ট, কম্প্রেসর কর্তৃক কাজ এবং কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স নির্ণয় করতে হবে। তো এই 134 এর যদি আমাদের চার্ট সাপ্লাই করে তাহলে আমরা চার্ট থেকে এই মানগুলি H1, H2, H3, H4 এর মান বের করে নিব। আর যদি চার্ট সাপ্লাই না করে তাহলে আমরা কি করব, তাহলে এই মানগুলি দেওয়া থাকবে, সেই মানগুলি দেখে আমরা সূত্র যেহেতু শিখব, সূত্র দিয়ে করে ফেলবো অঙ্কগুলি সহজে, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আমরা দেখি এখানে আর ই ইজিক্যাল টু, আমরা এখানে মানগুলি যেহেতু দেওয়া আছে তাহলে আমাদের ওই চার্টে যাওয়া দরকার নেই। তাহলে এখানে আর ই ইজিক্যাল টু আমরা জানি H1 মাইনাস H4। তাহলে H1 কত দেওয়া আছে এখানে দেখো 310 মাইনাস H4 কত দেওয়া আছে, H4 আর H3 একই 160 দেওয়া আছে। তাহলে 310 মাইনাস 160 ইজিক্যাল টু 150 কিলোজুল পার কেজি। এনথালপির একক কি কিলোজুল পার কেজি। এখানে WD হচ্ছে কম্প্রেসরের কাজ। কম্প্রেসরের কাজটা আমরা দেখি। কম্প্রেসরের কাজ আমরা জানি কি H2 মাইনাস H1। তাহলে H2টা কত দেওয়া আছে এখানে 350টা আমরা এখানে বসালাম, আর H1 কত দেওয়া আছে 310, তাহলে 310টা আমরা এখানে বসালাম। তাহলে এই দুইটার ডিফারেন্সটা হচ্ছে কি কম্প্রেসরের কাজ। তাহলে কম্প্রেসরের কত কাজ কত পেলাম 40 কিলোজুল পার কেজি। তাহলে এখানে আমরা কপ ইজিক্যাল টু কি জানি, রেফ্রিজারেটিং ইফেক্ট বাই ওয়ার্ক ডান বাই কম্প্রেসর, ঠিক আছে। রেফ্রিজারেটিং ইফেক্ট বাই ওয়ার্ক ডান অফ কম্প্রেসরের কাজ। তাহলে এখানে আমরা রেফ্রিজারেটিং ইফেক্ট পেয়েছি কত 150, আর কম্প্রেসর ওয়ার্ক ডান কত পেয়েছি 40। তাহলে 150 ডিভাইডেড বাই 40 ইজিক্যাল টু 3.5। তাহলে এটার কপ আমরা নির্ণয় করতে পারলাম, রেফ্রিজারেটিং ইফেক্ট নির্ণয় করতে পারলাম, কম্প্রেসর কর্তৃক কাজ নির্ণয় করতে পারলাম। পরে আমরা আরেকটা অঙ্ক দেখে নিই। এখানে বলা হচ্ছে দেখো অ্যামোনিয়া ব্যবহৃত 1 টন ক্ষমতা সম্পন্ন একটি হিমায়ক চক্রের ঘনীভবন তাপমাত্রা 30°C, এক্সপানশন ডিভাইসের স্যাচুরেটেড হিমায়ক প্রবেশ করে। তাহলে এক্সপানশন ডিভাইসে কি স্যাচুরেটেড হিমায়ক প্রবেশ করে, অর্থাৎ এখানে সাবকুলিং হয় নাই, ঠিক আছে। তারপরে ইভ্যাপোরেটরের চাপ 2.9 বার। এই হিমায়ক -4°C তাপমাত্রায় কম্প্রেসরে প্রবেশ করে। সম্পৃক্ত বাষ্পের এনথালপি, এখানে দেখো সম্পৃক্ত বাষ্পের এনথালপি বলা আছে কি 1446 কিলোজুল পার কেজি। সম্পৃক্ত বাষ্প রেখা কোনটা, এইটা। তাহলে এইখানে H1টা কত হবে 1446 কিলোজুল পার কেজি, এটা আমাদের বুঝতে হবে। তারপর বলা হয়েছে সম্পৃক্ত তরলের এনথালপি 325। সম্পৃক্ত তরল রেখা কোনটা, এইটা। তাহলে এখানে কোনটা আছে 3 নম্বরটা আছে। তাহলে এই H3 এর মান কত হবে
H3 এর মান সম্পৃক্ত তরল 325, ঠিক আছে। তারপর বলছে সুপারহিটেড বাষ্পের এনথালপি। সুপারহিটেড কোন জায়গায়, কোন জোনটা? এই জোনটা। তাহলে এই সুপারহিটেড এই H2 এর মানটা কত বলা আছে এখানে? 1635 কিলোজুল পার কেজি যদি হয়, তাহলে হিমায়ক প্রবাহের পরিমাণ, কপ, কম্প্রেসরের ক্ষমতা এবং ঘনীভবন ক্ষমতা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখে নিচ্ছি, দেওয়া আছে H2, আমরা ওখান থেকে কোশ্চেনে দেওয়া ছিল, H1 কোশ্চেনে দেওয়া ছিল, আমরা জানি H3 ইজিক্যাল টু H4, এখানে 325। তাহলে আমরা সূত্র, মাস ফ্লো রেটের সূত্র কি জানি? কিলোওয়াট বাই রেফ্রিজারেটিং ইফেক্ট। এখন কিলোওয়াট ইজিক্যাল টু আমরা লিখেছি 3.517। এখানে কোশ্চেনে বলা ছিল যে 1 টন, 1 টন মানে কি আমাদের এটা জানতে হবে। 1 টন ইজিক্যাল টু 3.517 কিলোওয়াট। তাহলে 1 টন ইজিক্যাল টু কি? 3.517 কিলোওয়াট। তাহলে এখানে 3.517 এখানে আমরা বসালাম। তারপর রেফ্রিজারেটিং ইফেক্ট, রেফ্রিজারেটিং ইফেক্ট আমরা জানি, কি জানি? H1 মাইনাস H4। তাহলে H1 কত এখানে? 1446, H4 325, এই দুইটা বিয়োগ করে তারপর এটা দিয়ে 3.517 ভাগ 7 দিয়ে ভাগ 7 কে আমরা কি করব? এই বিয়োগ ফল দিয়ে ভাগ করে দিব। ভাগ করে দিলে আমরা এই মানটা পেয়ে যাব 0.00314 কেজি পার সেকেন্ড। এটা কি? মাস ফ্লো রেট। তারপরে এখানে দেখো কপ, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স আমরা কি জানি? রেফ্রিজারেটিং ইফেক্ট বাই কম্প্রেসর ওয়ার্ক ডান। রেফ্রিজারেটিং ইফেক্ট H1 মাইনাস H4, এখানে H1 1446, H4 এখানে 325 বসালাম। তারপরে কম্প্রেসর ওয়ার্ক ডান আমরা জানি H2 মাইনাস H1, H2 এখানে 1635, H1 এখানে 1464, এটা বিয়োগ করে দিলাম, বিয়োগ করে দিয়ে এটা দুটো ভাগ করে দিলাম। ভাগ করে দিলে কি হবে? 6.66 চলে আসলো। তার মানে এইটার কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স কত? 6.66। তাহলে মাস ফ্লো রেট, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স বের হয়ে গেল। আমার কম্প্রেসরের ক্ষমতা আমরা কি জানি? মাস ফ্লো রেট ইন্টু কম্প্রেসরের কাজ। তাহলে কম্প্রেসরের কাজ কি? H2 মাইনাস H1, আর মাস ফ্লো রেট এখানে আমরা বের করেছি 0.00314। তাহলে H2 আমাদের এখানে দেওয়া আছে 1635, আর H1 হচ্ছে 1446। এই 1446 আমরা বসাইছি, বসায় এটার সাথে গুণ করে দিয়েছি, বিয়োগফলকে এই 0.00314 দ্বারা গুণ করে দিয়েছি। তাহলে এটা কিলোওয়াটে বের হয়ে গেছে। তাহলে এখানে দেখো আমরা মাস ফ্লো রেটের একক কি জানি? মাস ফ্লো রেটের কেজি পার সেকেন্ড। আর আমাদের এনথালপি একক কি? কিলোজুল পার কেজি। তাহলে কিলোজুল পার কেজি এবং কেজি পার সেকেন্ড, এই দুইটা গুণফল করলে এখানে দেখো কেজি কেজি কেটে যায়, কেজি কেজি কেটে গেলে কিলোজুল পার সেকেন্ড আসতেছে। তো কিলোজুল পার সেকেন্ডকে আমরা কি বলি? কিলোওয়াট বলি, ঠিক আছে। এই জন্য এটার একক কিলোওয়াটে চলে আসছে, এটা মনে রাখতে হবে। অনুরূপভাবে এখানেও সেম, এই এককটা এইভাবে আসছে। তো আমরা এখানে মাস ফ্লো রেট ইন্টু H2 মাইনাস H3, এটা কন্ডেন্সারের কাজ। তাহলে ঘনীভবন ক্ষমতাটা এখানে বের হয়ে যাবে 0.00314, আমরা এখান থেকে পেয়েছি, মাস ফ্লো রেট থেকে পেয়েছি। H2 আমরা এখানে মান দেওয়া আছে, H3 এখানে মান দেওয়া আছে, এটা বিয়োগ করে এটার সাথে গুণ করে দিলে এত কিলোওয়াট ঘনীভবন ক্ষমতা বের হয়ে গেছে, ঠিক আছে। তো তোমরা, আমি আশা করি তোমরা বুঝতে পারতেছো। গত ক্লাসে আমার সাউন্ডের একটু প্রবলেম ছিল, এটা টেকনিক্যাল প্রবলেমের কারণে আজকে ইনশাল্লাহ এটা হচ্ছে না আশা করছি। তোমরা এই অঙ্কগুলিও ভালোভাবে করবা বাসায় থেকে। তা আজকে আমরা এখানে শেষ করি। আমি একটা বাড়ির কাজ তোমাদের দিতে যাচ্ছি, বাড়ির কাজটা একটু দেখো তোমরা। বাড়ির কাজটা হচ্ছে, আমরা যদি রেফ্রিজারেন্ট R717 রেফ্রিজারেন্ট ব্যবহার করি, তার কপ নির্ণয় করতে হবে। এখানে কন্ডিশন দেওয়া আছে কি? সাকশন প্রেশার হবে 3 বার, ডিসচার্জ প্রেশার হবে 12 বার, আর সাকশন লাইনে সুপারহিটেড হবে কত? 10 ডিগ্রি সেলসিয়াস সুপারহিটিং হবে। তোমরা সুপারহিটিং করলে কি কপ হয় আর সুপারহিটিং না করলে কি কপ হয়, এই দুইটা বের করবা। তাহলে তোমরা বুঝতে পারবা যে কপ কী জন্য বৃদ্ধি পেয়েছে। কপ কী জন্য বৃদ্ধি পায় কিছু আমরা আগে আলোচনা করেছি, যে সাব কুলিং এবং সুপারহিটিংয়ের কারণে কপ কি হয়? বৃদ্ধি পায়, ঠিক আছে। অর্থাৎ
কম আউটপুট দিয়ে আমরা বেশি আউটপুট, কম ইনপুট দিয়ে আমরা বেশি আউটপুট পাই। ঠিক আছে, তো এটা তোমাদের বাড়ির কাজ রইলো, এটা তোমরা বাড়িতে বসে করবা। এই ক্লাসগুলো পুনরায় দেখতে তোমরা ভিজিট করবা onlinetivet.com ও এই সাইটে। ধন্যবাদ সকলকে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আশা করি তোমরা ভালো থাকবা, ভালোভাবে পড়াশোনা করবা। ধন্যবাদ।